আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের মাঝখানে অষ্টম শ্রেণীর পদার্থের গঠন সম্পর্কে এবং পদার্থের পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়, পারমাণবিক সংখ্যা কি, আয়ন কি, সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা এই পাঠের শেষে কি কি শিখতে পারবো? আমরা আজকে এই পাঠের শেষে শিখব পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয় করতে পারবো, ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। আর আয়নিক কি, আয়ন কি, আয়নিক কিভাবে সৃষ্টি করা হয়, কিভাবে আয়ন গঠিত হয় তা আমরা ব্যাখ্যা করতে পারবো। চলো আজকে আমরা কি শিখি। পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে তোমরা জানো যে একটা পদার্থ, এই একটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা যায়। অবশেষে তাকে আর কোনো পদার্থে পরিণত করা সম্ভব নয়, কণায় পরিণত করা সম্ভব নয়। যদি এই পদার্থটাকে ভেঙে ক্ষুদ্র পরিণত করা যায় তাকে বলা হয় কি, এই পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের গঠনের একক। একক বলতে কি বোঝায়? মৌলিক, আর কোনো ভাঙা সম্ভব নয়। সেই পদার্থকে আমরা কি বলি? পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ব্যঙ্গে বা বিশ্লেষণ করা যায় না। চলো পরমাণুর তাহলে পরমাণুর উপাদান কয়টি? তার উপাদান হচ্ছে তিনটি। তাহলে আমরা কি জানি যে পরমাণু এটা যদি পরমাণু হয় তাকে বাংলা আমরা কি পাবো? তিনটা কণিকা পাবো। পরমাণু কয়টা কণিকা? তিনটা কণিকা। মৌলিক কণিকা কি? যেসব ক্ষুদ্র কণিকা দিয়ে পরমাণু গঠিত হয় তাকে মৌলিক কণিকা বলে। যেসব ক্ষুদ্র কণা, এই যে ক্ষুদ্র কণা একটা ফোঁটা দিলাম আমি, এটা একটা ক্ষুদ্র কণা হইল, এই ক্ষুদ্র কণিকা এরপরে আর ভাঙা সম্ভব নয়। ওইরকম যদি হয় তাহলে সেটা হবে কি? ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণিকা। তাহলে ক্ষুদ্রতম কণিকাটা আমরা কি দেখতে পাই যে ক্ষুদ্রতম কণিকা কয়টা? পরমাণু ক্ষুদ্রতম কণিকা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তাইলে প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে কটা? দুইটা অবস্থান, একটা হলো প্রোটন আর একটা নিউট্রন। প্রোটন ধনাত্মক আধানযুক্ত, আর তাহলে আমরা জানি যে আধান কাকে বলে। ইলেকট্রন কি? পরমাণুর ক্ষুদ্রতম কণা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ পরমাণুকে ভাঙলে আর ভাঙ্গা জানা, কিন্তু তার কণার পরিমাণ কয়টা আছে? একটা কণার নাম কি? তিনটা উপাদান। কি কি? যার তিনটা উপাদান, একটা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবার চলো প্রোটন কি? পরমাণুর ক্ষুদ্রতম কণা যা ধনাত্মক আধানযুক্ত। তাহলে আধান কি? এটা কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন রাদারফোর্ড 1911 সালে। প্রোটন আবিষ্কার করেন। আর ইলেকট্রন আবিষ্কার করছেন স্যার জনসন আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে। কি আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন। নিউটন। ইলেকট্রন এবং প্রোটনের নেই ক্ষুদ্রতম কণা। এটাও একটা ক্ষুদ্রতম কণা, কারণ বলা হয়েছে যে তিনটি কণিকা আছে ক্ষুদ্রতম কণা। এই তিনটে ক্ষুদ্রতম কণা নিয়ে কি হয়? একটা পরমাণু গঠিত হয়। তাহলে পরমাণু তিনটা অংশ পাইলাম, তিনটে উপাদান পাইলাম। এবার নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্রে একটা পরমাণু, এটা যদি পরমাণু হয় তাহলে এটা একটা কেন্দ্র অবশ্যই আছে মাঝখানে। এই কেন্দ্রে যদি অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে দুইটা, প্রোটন আর একটা নিউট্রন। কি কি নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তাইলে চলো আয়ন কি? আয়ন হচ্ছে পরমাণুর ধনাত্মক এবং ঋণাত্মক আধান। আয়ন কি? পরমাণুর ধনাত্মক এবং ঋণাত্মক আধান। অর্থাৎ কি? ঋণাত্মক আধান কি? ইলেকট্রন হলো মাইনাস আধানযুক্ত, আর প্রোটন হলো প্লাস চার্জ যুক্ত, অর্থাৎ চার্জ হচ্ছে কি? আয়ন। চার্জ যাকে বলা হয় আয়ন। ইলেকট্রনের অপসারণকে বলা হয় ক্যাটায়ন। অর্থাৎ অপসারণ করে দিয়ে দিল, কেউ ত্যাগ করে দিয়ে দিল, ছেড়ে দিয়ে সে কি হইল? ক্যাটায়ন। আর যে গ্রহণ করলো সে হইল কি? অ্যানায়ন। যে ইলেকট্রন প্রবেশ করে বা গ্রহণ করে, ইলেকট্রন কি হয়? প্রবেশ করে, তার মধ্যে ইলেকট্রন যোগ করা হয়।
বা গ্রহণ করে তাকে বলা হয় অ্যানায়ন। তাহলে আয়ন দুই ধরনের, একটা হলো কি ক্যাটায়ন, একটা কি অ্যানায়ন। একটা হলো ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ কোনো জিনিস দিয়ে সে কি হয় ধনাত্মক চার্জে চালিত হয়, ত্যাগ করে। আর যে গ্রহণ করে সে হলো কি অ্যানায়ন। এখন চলো পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা কোনো মৌল যতগুলো, একটা মৌল যতগুলো উপাদান নিয়ে গঠিত সে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে একটা মৌলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন। তারপর আছে কি হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। তাইলে পারমাণবিক সংখ্যা কি, কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা কে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে কি। কোন মৌলের একটি পরমাণুতে যতটা প্রোটন সংখ্যা থাকে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। সংখ্যাটা কি, কোন মৌলের প্রোটন সংখ্যা, কোন মৌলের প্রোটন সংখ্যা কে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাইলে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাইলে মৌলের ভর সংখ্যা কি, মৌলের কোন মৌলের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফল হচ্ছে কি ভর সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। এবার পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ের সহজ কৌশল আমরা জানব। যদি আমরা পারমাণবিক সংখ্যা জানি, যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, বেরিলিয়ামের 4, কার্বন 6, অক্সিজেন 8। এরপরে তাহলে এইভাবে আমরা কি জোড়, অর্থাৎ জোড় মৌলগুলোকে, তাইলে কোন মৌলের যদি পারমাণবিক সংখ্যা জানা থাকে, যে মৌলের কোন মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে সেই মৌল কি হবে তার ভর সংখ্যা নির্ণয় করা সম্ভব। কিভাবে, জোড় আমরা 1 থেকে 20 পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে 1 থেকে জোড়া সংখ্যা জোড় মৌলগুলো, জোড় মৌলগুলো এই যে জোড়, হিলিয়াম তার পারমাণবিক সংখ্যা 2, বেরিলিয়ামের 4, কার্বনের 6, অক্সিজেনের 8, এরপর নিয়ন 10, ম্যাগনেসিয়াম 12, সিলিকন 14, সালফার 16, আর্গন 18, এরপরে কি ক্যালসিয়াম 20। এবার আমরা সহজেই যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকে তাহলে আমরা কি ভর সংখ্যা নির্ণয় করতে পারবি। সেখানে প্রোটন সংখ্যা জানা না থাকলেও পারবো। কিভাবে, যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 দিয়ে গুণ কত হবে 4 হবে। বেরিলিয়াম কত 4 দুগুণে 8, না এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম, তা 9 হবে। কার্বন 6 দুগুণে কত 12, অক্সিজেন 16, ভর সংখ্যা 16, নিয়ন 20, ম্যাগনেসিয়াম 2 দিয়ে গুণ করলে 24। এইভাবে আমরা কি, অর্থাৎ জোড় মৌলগুলোকে আমরা 2 দিয়ে গুণ করলে যা পাবো সেটা হচ্ছে আর ভর সংখ্যা। এবার আসো বেজোড় মৌল সমূহ, যেমন হাইড্রোজেন একক সংখ্যা, এখানে কোনো তার ভর সংখ্যা একই, এটা কোনো নিয়মই পড়ে না। এবার আসো লিথিয়াম, এলাই 3 এর 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, তার সাথে 1 7 হলো। বোরন বি 5 দুগুণে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11 ভর সংখ্যা। এবার আসো নাইট্রোজেনের ব্যতিক্রম ধরবে, তার জন্য কি 7 দুগুণে 14, এখানে 1 যোগ হবে না। ফ্লোরিন F, ফ্লোরিন 9 দুগুণে 18 রেখে 19, ভর সংখ্যা 19। তাইলে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, পটাশিয়াম, এভাবে আমরা কি ভর সংখ্যা নির্ণয় করতে পারি। তাইলে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ের সহজ কৌশল কি, জোড় পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা কি 2 দিয়ে গুণ করব, আর বেজোড় সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করব, তার সাথে কি 1 যোগ করব। শুধু ব্যতিক্রমকে একমাত্র সোডিয়াম আর লিথিয়াম ব্যতিক্রম বেজোড় সংখ্যাগুলো। এবার চলো আমরা ইলেকট্রন বিন্যাস, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব।
এন এর সূত্র কি 2 টু দি পাওয়ার n স্কয়ার, অর্থাৎ 2n স্কয়ার। তাহলে 2 1 হলে 1 তার হোল স্কয়ার, অর্থাৎ প্রথম হলো 2 1 এর কত 2। তাইলে প্রথম হলে কটা থাকবে, দুইটা থাকবে। ধরো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানলাম আমরা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত 11। 11 প্রথম হলো কি কত আসবে 2, দ্বিতীয় হলো কত হবে 2n তার হোল স্কয়ার, 2 ইনটু 2 তার হোল স্কয়ার বাই কত 4, 4 দুগুণে 8। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এই হলো 8। তাহলে 2 প্রথম হলো কত 2 8 1। এখন এই যে একটা সংখ্যা আছে ইলেকট্রন, সে কি নিষ্ক্রিয় হওয়ার জন্য সবসময় কি কাজ করে, সবসময় কি সে অন্য একটা পরমাণুকে দিয়ে মুক্ত অবস্থা থাকতে চায়। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে কি নিয়ন, আর হলো আর্গন। বিশ্বত তিনটা মৌল হলো কি নিষ্ক্রিয় গ্যাস মৌল। নিষ্ক্রিয় মৌল কখনোই কি কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, এই জন্য তাদেরকে কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় পদার্থ বলা হয়। তাই এই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল বলতে পারি। সোডিয়াম 11 এবং ক্লোরিন। এবার ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথম হলো কি বলবো কি প্রথম স্তরে থাকবে আমাদের 2টা, এরপরের স্তরে থাকবে নিয়ম একই 8, 8 4 দুগুণে কত 8টা, তারপরে হলো কি কত 17, তাহলে গেল কত 2 আর হলো 8, এটা 2 আর হলো 8 কত 10, আরো বাকি রইল 7, শেষের হলো কত 7। তাহলে সে কি করবে, 7টা তো শক্তি বেশি, এই জন্য সে কি করবে একটা মৌল গ্রহণ করে সে কি হইব ঋণাত্মক, সে হবে কি ঋণাত্মক, ঋণাত্মক ঋণাত্মক মৌল হবে। তাইলে ঋণাত্মক যদি হয় তাহলে সে কি 2 8 আর 7, তাহলে সে কি করবে তার ইলেকট্রন বিন্যাস কি প্রথম হলো কি 2, এরপরে হলো 8, এরপরে হলো কত 7। তাইলে আমরা ইলেকট্রন বিন্যাস এইভাবে প্রত্যেক পারমাণবিক সংখ্যা জানা থাকলে আমরা ইলেকট্রন বিন্যাস এইভাবে করতে পারবো। তাহলে গাণিতিক সমস্যা, যদি আমাদের কোনো মৌল বি একটা মৌলের ইলেকট্রনিক সংখ্যা হলো 12 এবং তার ভর সংখ্যা কত, তাহলে এখানে আমাদের ভি মৌলের অবশ্যই ইলেকট্রন সংখ্যা জানা প্রয়োজন। যদি ইলেকট্রন সংখ্যা 13 হয় তাহলে সেটা কি বি মৌলের নিউট্রন সংখ্যা দেওয়া আছে 15, তাইলে বি মৌলের প্রোটন সংখ্যা 13, তাহলে মৌলের ভর সংখ্যা কত, ভর সংখ্যা সমান আমরা তো দিলাম কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। কথাটা কি প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে কি ভর সংখ্যা। তাইলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কত 13, নিউট্রন সংখ্যা 18। তাইলে আমরা যে দুইটা দেওয়া থাকবো ওইটা থেকে আমরা কি করব ভর সংখ্যা নির্ণয় করতে পারবো। আজকের মতো তোমাদের আগামী ক্লাসে আমরা এই পরবর্তী চ্যাপ্টার পড়ার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।